সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুসহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকের শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং কথা সাহিত্যিক মোস্তাক আহমেদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনী ও অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কারু তিতাসের একক চিত্রকলা প্রদর্শনী অন্তর্যাত্রা। বিকাল ৩টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২ মার্চ পর্যন্ত। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা ২০১৮। অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বইসমূহ ৩০% এবং অন্যান্য প্রকাশনীর বইসমূহ 25% কমিশনে পাঠকরা কিনতে পারবেন। অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী ও অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে অনুষ্ঠান বিচ টাইম। রাত ৮টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক যখন কখনো। আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেছেন। কিসের ধন্যবাদ? ধন্যবাদ আমি তোমাকে দিব, উঠতে বসতে 10 বার করে দিব। শোনো, আতিনের এই স্থূল ষড়যন্ত্রে আমার মাথাটা একদম কাজ করছিল না, তুমি একটা চুটকি দিয়ে আমার মাথাটা খুলে দিয়েছো। হাসান ভাই, আপনি এক কথা এতবার কেন বলেন? মানে একটা রিংটোন মনে হয়, তাই না? রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় রান্নার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2018। আশা করি আপনারা তৈরি। This is beautiful, and the caramelized apple is awesome. Really yummy. Moshe, very beautiful. Thank you. রাত 11:30টায় থাকছে জাহাঙ্গীর চৌধুরী প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য 2017 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন কথা সাহিত্যিক মোস্তাক আহমেদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় কথা সাহিত্যিক মোস্তাক আহমেদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি। দর্শককে এক্ষুনি বলছিলাম যে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য এবং সায়েন্স ফিকশনে বিশেষ করে মৌলিক অবদানের জন্য আপনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। তো শুরুতেই আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। কেমন লাগছে? অনুভূতিটা আসলে সত্যি অত্যন্ত আনন্দের। এখন থেকে প্রায় 12 বছর আগে সায়েন্স ফিকশন লেখা শুরু করেছিলাম এবং এই ধারাবাহিকতায় বাংলাদেশের সর্বোচ্চ যে সাহিত্য পুরস্কার সেটা বাংলা একাডেমি থেকে দেওয়া হয়েছে। এটা আমার জন্য বিশেষ করে অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের, ভালো লাগার। তার থেকে যে বড় ভালো লাগাটা সেটা হচ্ছে যে সায়েন্স ফিকশনকে বাংলা একাডেমি সাহিত্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটাকে আমরা এভাবে গ্রহণ করছি। আমরা যারা সায়েন্স ফিকশন সোসাইটি মেম্বার, সায়েন্স ফিকশন নিয়ে অনেক কথাবার্তা হতো যে সাহিত্য কিনা, বাট এবার কিন্তু পরিষ্কার হয়ে গেল যে সায়েন্স ফিকশন আসলে সাহিত্যের মর্যাদা পেল। এটাই আমাদের অনন্য প্রাপ্তি। তো এই যে এমন একটি অর্জন বা এমন একটি প্রাপ্তি নিশ্চয়ই দায়িত্ববোধের জায়গাটা অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। ওই জায়গাটা মনে হচ্ছে যে একটু ভয় কাজ করছে, সামনের দিকে আরো ভালো কাজ করার যে অনুপ্রেরণা পেলেন সেটা কি ভয় হিসেবে কাজ করছে না অনুপ্রেরণা হিসেবে কাজ করছে? অনেক বড় অনুপ্রেরণা। কারণ আসলে আমরা যারা সায়েন্স ফিকশন লিখি মন থেকে লিখি, হৃদয় থেকে লিখি, এবং লেখার ক্ষেত্রে এই পুরস্কারটা এত বড় একটা অনুপ্রেরণা যে ভবিষ্যতে আমাদের আরও লিখতে হবে, এই দায়বদ্ধতা নিজেদের মধ্যে কাজ করছে। যে যতটা না ভয় তার থেকে দায়িত্ববোধটা অনেক বেশি নিজের মধ্যে কাজ করছে আমি বলবো।
পাশাপাশি সায়েন্স ফিকশনকে শুধুমাত্র সাহিত্যের মধ্যে না রেখে এটাকে আমরা নাটকে নিয়ে আসতে পারি কিনা, এটাকে আমরা সিনেমায় নিয়ে আসতে পারি কিনা, আর এই যে আমরা যারা মৌলিক গল্পগুলো লিখছি এটা আমাদের দেশের বাইরে পৌঁছে দিতে পারি কিনা, এ ধরনের পরিকল্পনা আমরা আমাদের সায়েন্স ফিকশন সোসাইটি থেকেও নিচ্ছি। এবং লেখক হিসাবে বলবো যে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং আমাদের দেশের যে আমি বলবো যে সামর্থ্য আছে সায়েন্স ফিকশন লেখার, সেটা যেন সারা বিশ্বকে আমরা জানাতে পারি এবং বিশ্ব সাহিত্য মর্যাদায় আমরা নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে অবশ্যই। এবং খুব ভালো ভালো প্রত্যাশা থাকবে আপনাদের জন্য এরকম উদ্যোগের জন্য। এবার তো বইমেলা চলছে, 2018 বইমেলা, তো যাওয়া হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, এবার এখন পর্যন্ত 5-6 বার গিয়েছি মেলায়। আচ্ছা, তো এবার কি কি বই সংগ্রহ করলেন? আমি আসলে বইমেলায় যাওয়ার পর যেগুলো কিনি, আসলে যে সংগ্রহের কথা বলছেন, যে সায়েন্স ফিকশন যেগুলো পাওয়া যায় প্রথমেই সেগুলো কিনি, যেহেতু সায়েন্স ফিকশন লিখি। এছাড়া নতুন লেখকদের যে বই আছে সেগুলো আমি কিনে থাকি। তো প্রথমেই যে আমি জাফর ইকবাল স্যারের বইটা কিনি এবং সেটা বরাবর মতো কিনেছি। এবং পাশাপাশি নতুন যে রাইটাররা আছে, লেখক যারা আছেন, তাদের প্রায় 25 থেকে 30টা বই আমি কিনেছি। তো এখনো পড়তে পারি নাই, শুরু করেছি একটা বই, বাট এখনো পড়তে পারিনি। এখনো তো অনেকটা সময় বাকি আছে, যাওয়া হবে অবশ্যই। পাঠক হিসেবে তো বই কেনা হয়, কিন্তু একজন লেখক হিসেবে সেই জায়গাটা তো একেবারেই অন্যরকম। একজন লেখক হিসেবে এবারের বইমেলায় আপনার কোন কোন বই এসেছে? এবারের বইমেলায় আমার 7টি বই এসেছে, যেটা মৌলিক বই, এছাড়া 2টি সংকলন এসেছে। এর মধ্যে যে মৌলিক সায়েন্স ফিকশন যে অমর মানব, এর পাশাপাশি আছে আমাদের লো সিরিজের 2টি বই। এবং আমি প্রতি বছর ডিটেকটিভ বই লিখি, সেই ডিটেকটিভ বইয়ের মধ্যে 2টি বই আছে, একটি এই শিশিদিন ডিটেকটিভ সিরিজের, আর এর পাশে একটা প্যারাসাইকোলজি বই আমি লিখি, ছায়াস্বর্গ নামে। বইটি আসছে অনিন্দ্য প্রকাশ থেকে। আর ভৌতিক প্রতি বছর একটি লিখি, রক্ত সাধনা নামে একটি বই, সেটা অনিন্দ্য প্রকাশ থেকে আসছে এবছর। আচ্ছা, তো বইগুলো সম্পর্কে আমি একটু ডিটেলসে জানতে চাচ্ছি যে সায়েন্স ফিকশনটা আসলে কোন বিষয়বস্তুগুলো উঠে এসেছে বা কি ধরনের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে? এবারে যে মৌলিক সায়েন্স ফিকশন, এটা খুব মজার একটা সায়েন্স ফিকশন। এটার নাম হচ্ছে অমর মানব। একজন সায়েন্টিস্ট থাকেন, উনি চেষ্টা করেন এমন একটি ওষুধ আবিষ্কার করার যেটার নাম হচ্ছে নিসিলিন। মানুষ চির যৌবন ধারণ করবে, অর্থাৎ ওনার বয়স থাকেন 64। তো উনি সেই ওষুধটা তৈরি করার পর নিজের শরীরে পুশ করেন এবং 25 বছরে থেমে যাওয়ার কথা আসলে। বাট আনফর্চুনেটলি আমরা দেখি যে একটা ওষুধ যখন তৈরি হয়, মেডিসিন ইনভিট্রো ইনভিভো বলি, অর্থাৎ শরীরের বাইরে যেভাবে কাজ করে ভিতরে কাজ নাও করতে পারে। একটা পর্যায়ে উনি 25 বছর আসার পর আরেকটা ডোজ দেওয়ার পর থেমে যাওয়ার কথা, বাট তার বয়স আর থামে না, অটোমেটিক কমতে থাকে। তখন উনি খুব ভয় পেয়ে যান, আমি 25 থেকে 24, 23 আসছে, আমার এন্ডিংটা কি হবে? এটি হচ্ছে বইটার ক্লাইম্যাক্স আসলে। এখন পাঠকরা যখন এই পর্যন্ত যায়, অনেকে আমাকে জিজ্ঞেস করছে আসলে কি উনি শূন্য হয়ে যাবেন, না আসলে 6 মাস বয়স হবে, না 1 বছর বয়স হবে। এটি হচ্ছে একটা থ্রিল যে আমরা এইভাবে আসলে বইটা তৈরি করছি। তো এই যে হচ্ছে সায়েন্স ফিকশনের মৌলিক একটা ইস্যু ছিল, যে আসলে আমরা পৃথিবীতে মানুষের বয়সকে থামিয়ে দিতে পারি কিনা, এই প্রচেষ্টা। এবং শেষ পর্যন্ত কি বলা হয়েছে এটা জানার জন্য একটু বই পড়তে হবে। পাঠকরা অবশ্যই বইটি সংগ্রহ করবেন এই ক্লাইম্যাক্সটি সম্পর্কে জানার জন্য। তো এই যে এবারের বইমেলায় মোট 7টি বই আপনার এসেছে, এই বই লেখাটা কি শুরু হয় সেই গত বছর বইমেলার পর থেকে, কি শুরু করেছিলেন লেখাগুলো? এটা আসলে ডিপেন্ড করে আসলে। কখনো দেখা যায় কোনো একটা বই হয়তো 2 বছর আগে শুরু করেছি, শেষ হয়নি, হয়তো এবছর এসে শেষ হলো। কখনো আবার শুরু করেছি, দেখা যাচ্ছে 15 দিনে শেষ হয়ে যাচ্ছে। গল্পটা কিভাবে মাথার মধ্যে তৈরি হচ্ছে, কিভাবে গল্পের গঠনটা আসলে শক্তিশালী হচ্ছে, তার উপরে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে। তো এবার যেগুলো লিখেছি এগুলো 2017তেই সবকিছু লিখেছি, এর আগের বছরে কোনো কিছু ছিল না, এই 7টি বই। আর পাশাপাশি যে সংকলনগুলো আসছে এগুলো গত 13 বছর ধরে লেখালেখি করে বিভিন্ন সময় যে সায়েন্স ফিকশন আসছে, একটি সায়েন্স ফিকশনের সংকলন, আরেকটা আসছে ভৌতিক বই সংকলন, আত্মসমগ্র নাম, 5টি করে বা 520টার 2টি বই। তো এগুলো হচ্ছে 13 বছরের বিভিন্ন সময় লেখা, তো সেই সংকলন হিসেবে এবার আসছে। আচ্ছা, তো একসাথে কি একাধিক বই লেখা হয়, না একটি বই লেখা শেষ হলে তারপর আরেকটি বই লেখেন? একাধিক বই খুব কম হয় একসাথে লেখা। কারণ তাহলে হয় কি, চরিত্রগুলো একটা মধ্যে ঢুকে যায়, আমরা লিখতে যেয়ে দেখি অনেক সময় মনে থাকে না। বাট মাঝে মাঝে হয় যে আমরা বলে থাকি যে রাইটার্স ব্লক, অর্থাৎ আমাদের থেমে যায়, গল্পটা মনে হচ্ছে যে ঠিক মতো এগোচ্ছে না, তখন আমরা যেটা করি যে আরেকটা বই শুরু করে দিই। আবার মাঝে মাঝে এমন ঘটে যে সুন্দর একটা গল্প প্লট মাথার মধ্যে চলে আসলো, তখন বলবো থামিয়ে দিই। যেমন আমি যখন দারফুরের সুদানে ছিলাম তখন একটা সায়েন্স ফিকশন লিখছিলাম, বাট তখন মাথার মধ্যে একটা লাল ডায়েরি নামে একটা বই আসলো। সবকিছু বন্ধ করে আমার মনে আছে সারা মরুভূমিতে হাঁটতাম, যে মিশনে ছিলাম, আর শুধু লাল ডায়েরি লিখতাম। এবং এই বইটা আমি একটানা লিখেছি, ইট ওয়াজ ভেরি বড় একটা বই, বাট অলমোস্ট 1.5 মাসের মধ্যে একটানা লেখার পর লাস্টে শুধু একটা পেজ কি লিখবো কনক্লুশন, সেটার জন্য আমাকে 4 মাস ওয়েট করেছে। আসলে এন্ডিংসটা কি হবে, মিলনাত্মক হবে না বিয়োগাত্মক হবে, 4 মাস অপেক্ষা করার লেখার পর আজকে আমার মনে হয়েছে আমি ভুল করেছি। তো এই যে সায়েন্স ফিকশন সম্পর্কে লিখতে গেলে অবশ্যই একজন লেখককে অনেক বেশি পড়তে হয় বা এটা সম্পর্কে অনেক বেশি স্টাডি করতে হয়, তো সেই বিষয়টি আপনি আসলে কিভাবে করেন? আমি আসলে বিজ্ঞানের ছাত্র, ফার্মেসিতে আমার মাস্টার্স ছিল, যার ফলে
একটা বেসিক আমার মধ্যে আছে। আর আমরা যারা সায়েন্স ফিকশন লিখি, আপনি ঠিকই বলেছেন যে এখন সায়েন্স ফ্যান্টাসি এবং সায়েন্স ফিকশনের মধ্যে নিয়ে একটা কোথায় ডিমার্কেশনটা হবে এটা নিয়ে কথাবার্তা চলছে, দ্বন্দ্ব কাজ করছে। তো আমরা এটা ক্লিয়ার ডিমার্কেশনটা এভাবেই করি যে সায়েন্স ফিকশনটা আসলে বিজ্ঞানের ভিত্তিতে হতে হবে। যেমন আমি যদি আজকে বলি যে পৃথিবীর দুটি চাঁদ এবং চাঁদের নিচে একটি ছেলে একটি মেয়ে দাঁড়িয়ে হাঁটছে, এটা কমপ্লিটলি ফ্যান্টাসি হবে। মানে আমি যদি ব্যাখ্যা করি বলি যে হ্যাঁ আরেকটা গ্রহ থেকে আরেকটা উপগ্রহ এসে পৃথিবীর কক্ষপথে ঘুরছে এবং দুটি চাঁদ সৃষ্টি হয়েছে, সেই চাঁদের নিচ দিয়ে তারা যাচ্ছে, তাহলে কিন্তু এস্টাবলিশ হয়ে গেল, এটা কিন্তু সায়েন্স ফিকশন হয়ে গেল। কারণ আমি ওই ফ্যান্টাসিটাকে একটা লজিক দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি, দিস ট্রু। অনেক জায়গায় কিন্তু দুটি চাঁদ আছে, আমি যদি কোথাও বলি দুটো সূর্য আছে, ওই ব্যাখ্যাটা আমাকে করে দিতে হবে। এই জন্য সায়েন্স ফিকশন আমরা যারা লিখি বিজ্ঞানের একটা সূত্রের উপরে ভিত্তি করে সত্যিকারের বিশ্লেষণ দিয়ে সেই জিনিসটাকে আমরা উপস্থাপন করি। এই জন্য যারা সায়েন্স ফিকশন লিখবেন আমরা বলবো যে তাকে বিজ্ঞানকে জানতে হবে, বিজ্ঞানকে বুঝতে হবে এবং বিজ্ঞানের ওই সূত্র দিয়ে তাকে প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করে প্রমাণ করতে হবে। পাঠক কিন্তু খুব চালাক, পাঠক যদি দেখা যায় যে আসলে যৌক্তিকভাবে এটা উপস্থাপিত হয় নাই, তারা কিন্তু একদম প্রশ্ন করে ফেলবে। বিশেষ করে ইয়াং এবং স্মার্ট পাঠক যারা এখন, তারা কিন্তু প্রশ্ন করবে এখন। আর এখন শেখার যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি বিস্তৃত হয়ে গিয়েছে ইন্টারনেটের বদৌলতে, অনেক বিস্তৃত। তো একটা সময় ছিল যে সময়টা আমরা দেখতাম যে সায়েন্স ফিকশনগুলো শুধুমাত্র অনুবাদ করে হচ্ছে, কিন্তু এই সময় অনেক বাংলাদেশে কিন্তু অনেক লেখক যারা আছে তারা মৌলিক সায়েন্স ফিকশন লিখছে। তো সেই ব্যাপারে আসলে কতটুকু তারা, সেই আপনি যে কথাগুলো বলছিলেন যে আসলে কতটুকু প্রমাণ করতে পারছে বা সায়েন্স ফিকশনগুলো আসলে কতটুকু লজিক্যাল হচ্ছে? আমাদের সায়েন্স ফিকশন এখন অনেক ভালো আমি বলবো। আমরা যদি 20-25 বছর আগে যাই, যা আমাদের প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ তোমাদের জন্য ভালোবাসা বই দিয়ে বাংলাদেশে প্রথম সায়েন্স ফিকশন শুরু করেছিলেন। এরপরে যে যুগান্তরী ভূমিকাটা নিয়েছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল তার কপোটনের সুখ দুঃখ দিয়ে, এবং তিনি প্রমাণ করেছেন যে আমাদের এখানে প্রচুর পাঠক রয়েছে, আমরা তারই অনুসারী আমরা বলবো। এবং আমাদের দেশ এগিয়ে গিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে, আমরা অনেক জায়গায় ভালো করছি। আমরা এখন বলতে পারি যে নিম্ন মধ্যবিত্ত কান্ট্রিতে চলে যাচ্ছে কিছুদিনের মধ্যে। আমাদের শিক্ষার হার অনেক বেশি, যারা লিখছেন তারাও শিক্ষিত। আপনি একটু আগে যেটা বললেন যে ইন্টারনেট মোবাইলের মাধ্যমে সব তথ্য আমরা পাচ্ছি। এই জন্য আমাদের যারা সায়েন্স ফিকশন লিখছেন তারা কিন্তু আসলে সত্যি ভালো লিখছেন। আমাদেরকে পজিটিভ বিষয়টাও দেখতে হবে, অনেক সময় আমরা নেগেটিভগুলোই বেশি আলোচনা করি। এবং ভালো লিখছেন বলে আজকে কিন্তু প্রচুর পাঠক পড়ছেন। আজকে দেখেন জাফর ইকবাল স্যারের ওনার প্রকাশিত বই সংখ্যা প্রতি মেলায় যেটা বের হয় সর্বোচ্চ বিক্রির মধ্যে উনি থাকেন। তো এটা কিন্তু খুব ভালো একটা আমি বলবো যে নিদর্শন। বই যদি ভালো না হয় পাঠক কিন্তু একবারের পর দুবার কিনবে না। আমাদের সায়েন্স ফিকশন ভালো বলেই কিন্তু পাঠক কিনছেন, পাঠকের সংখ্যা বাড়ছেন। আমরা এখন আমাদের সীমানা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় সায়েন্স ফিকশন নিয়ে যাবো, এটা কিন্তু আমাদের অনেক বড় একটা ইচ্ছা আমাদের মৌলিক সায়েন্স ফিকশন নিয়ে। আমি একটু জানতে চাইবো যে পাঠকরা কেমনভাবে রেসপন্স করছেন আপনার এই বইগুলোতে? আগে আমাদের কাছে মনে হতো শুধুমাত্র ইয়াং যারা তারাই হয়তো সায়েন্স ফিকশন পড়েন, কিন্তু সত্যি কথা বলতে কি আমরা দেখি একদম ক্লাস 3 থেকে শুরু হয় যারা একটু পড়তে পারেন রিডিং, এবং একদম 70, 75, 80, 80 বছরের অনেকেও কিন্তু এই বইগুলো এখন পড়ছেন। কারণ সায়েন্স ফিকশন মানে যে খুব কাঠখোট্টা শুধু যে রোবট এরকম না, কিন্তু এর মধ্যে মানবিক অনেক বিষয় থাকে। যেমন একটা রোবট যিনি অপারেশন করছে, একটা মানুষের চোখ ঠিক করছে, কতটা মানবিকতা থাকলে কিন্তু সেই কাজটা করতে পারছে। তো আমরা যখন মানবিক রোবটের কথা চিন্তা করি, আমরা যখন মানবিক অ্যালিয়েনের কথা চিন্তা করি, মানবিকতার মধ্যে চলে আসছে, যার ফলে পাঠক কিন্তু মজা পাচ্ছে। আমরা যেমন রোবোটিজম ক্রিয়েটিভাইরাসের মতো বই আমরা যখন লিখেছি মনে হয়েছে যে খুব কাঠখোট্টা। যখন আমরা একটু নিহির ভালোবাসার মতো বই লিখলাম, একটু রোমান্স দিয়ে দিলাম, মানুষ পাগলের মতো কিনছে, পাঠকরা কিনছে। তারা কিন্তু সকল রকম সায়েন্স ফিকশন পছন্দ করেন। এবং সায়েন্স ফিকশন যে কঠিন কিছু না, এটা যে জীবনের একটা অংশ। আমার পাশে 10 বছর পর একটা রোবট থাকবে, এখন একটা কম্পিউটার আছে, এরপর বায়োটপ আসবে, এরপর অ্যালিয়েন হয়তো আসবে কি আসবে জানি না, বাট ক্লোন চলে আসবে। ক্লোন আমরা দেখি যে বিভিন্ন প্রাণীর ক্লোন তৈরি হয়ে গিয়েছে, মানুষের ক্লোন যে হবে না ইটস ভেরি ডিফিকাল্ট আসলে নিশ্চিত করা। এই প্রেক্ষাপটে আমি বলবো যে সায়েন্স ফিকশন কঠিন কিছু না, ভালো। এবং শুধুমাত্র বিজ্ঞানের ছাত্র না, অন্যান্য বিভাগের ছাত্রদের মধ্যেও কিন্তু সায়েন্স ফিকশন নিয়ে একটা আগ্রহ কাজ করে। সবাই পড়ছে, সবাই, আমরা শুধু বিজ্ঞান না বাইরে, এবং ব্যাপক হারে পড়ছে। এবং সায়েন্স ফিকশন সাহিত্যের গ্রোথ যদি দেখা যায় এটা সত্যি ঈশ্বরনীয় আমার কাছে মনে হয়। আপনি দেখেন সায়েন্স ফিকশন মুভি টার্মিনেটর 2 কে না দেখে নাই, আজকে আপনি দেখেন আই রোবট কে না দেখে নাই। অর্থাৎ এগুলো আমাদের সামাজিকতার পার্ট হয়ে যাচ্ছে। এই সব কিছু চিন্তা করে বাংলা একাডেমি যে সিদ্ধান্ত নিয়েছে আসলেই সাহিত্য, এটা সত্যি সাধুবাদ জানানোর মতো এবং সময়োচিত চমৎকার একটা সিদ্ধান্ত। এই সায়েন্স ফিকশন নিয়ে কথা হচ্ছে, আমি একটু জানতে চাইবো যে আপনার লেখালেখির শুরুটা কি সায়েন্স ফিকশন দিয়ে হয়েছিল? সত্যি কথা বলতে কি আমি প্রথম বই লিখেছিলাম 1996-97 সালে, মাকই মাছ নামে একটা বই। সেটা হচ্ছে তখন মাছের অনেক ঘা হতো ছোটবেলা, প্রোটিনের অভাব মেটানোর জন্য মাগুর মাছ, কই মাছ, ইলিশ মাছ 3টা দিয়ে একটা মাছ হবে যেটা অনেকদিন বড় হবে এবং প্রোটিনটা ঘাটতিটা পূরণ করবে। তারপর না পান্ডুলিপিটা আমার হারাই গিয়েছিল, আমি আর পাইনি, এখন ওই বইটা তৈরি হয়নি। এরপর আমি 2001 সালে বই লিখি জকি,
খুব সিরিয়াস ধর্মী বই, তখন আসলে এএসপি ছিলাম, মনে হয় একটা ভালো বই লেখা দরকার। 2004 সালে বইটা বের হওয়ার পর মাত্র 1 কপি বই বিক্রি হয়েছিল বইমেলায়, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন দেখলাম জাফর ইকবাল স্যারের অনেক ভক্ত, উনি সায়েন্স ফিকশন লেখেন, ওনাকে দেখে আমি সায়েন্স ফিকশন লেখা শুরু করলাম। আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এবং যখন রোবোটিজম, ক্লিটিভ ভাইরাস, নীর ভালোবাসা, রোবো এই ধরনের বই আসলো, আমি বলবো যে ব্যাপক পাঠক জনপ্রিয়তা অর্জনের ক্ষেত্রে এই বইগুলোর চমৎকার অবদান ছিল আমার। সেভাবেই সায়েন্স ফিকশন লেখা শুরু করি, প্রতি বছর লিখি, এখনও লিখছি, যতদিন বেঁচে থাকবো প্রতি বছর অন্তত একটা সায়েন্স ফিকশন লিখি। অবশ্যই আসবে। আপনি একই সাথে লেখালেখি করছেন এবং লেখালেখির জন্য কিন্তু পড়তেও হচ্ছে আপনাকে, তো দুটোই কিন্তু বেশ সময় সাপেক্ষ একটি কাজ। তো যেহেতু আমরা জানি যে আপনি গুলশান বিভাগে একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, সেখানে ডিসি হিসেবে আছেন, তো এত সময়টা আসলে কিভাবে বের করেন নিজের জন্য, লেখার জন্য, পড়ার জন্য? এই সময়টা আসলে কিভাবে বের করেন? আসলে এই প্রশ্নটা আমাকে সবাই করে। আমি বলবো যে আমাকে আশেপাশে যারা আছেন সবাই বলেন আমার দিনটা হচ্ছে 22 ঘন্টার, কারণ আমি 2 ঘন্টা অ্যাবসলিউটলি লেখালেখির জন্য রাখি, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত। আজকে সকালেও লিখে এসেছি, তো 365 দিনের মধ্যে 350 দিন আমি মোটামুটিভাবে লিখতে পারি, এবং একদম রুটিন করা, ডাইরেক্ট সরাসরি ল্যাপটপে লিখি, যার ফলে সময়টা কম লাগে, এডিটিং কিংবা প্রুফ রিডিং অনেক সময় কম লাগে। তো এটা একদম আমার রুটিনের সাথে, জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে, এই জন্যই সম্ভব হয়। আর পড়াশোনার কথা যেটা বললেন, লেখালেখির ক্ষেত্রে কোথাও যদি ঠেকে যাই, আমি বলবো যে আমার একটা স্যামসাং মোবাইল আছে, এবং আমি জাস্ট গুগলে ঢুকে সমস্যাটা সমাধান বের করে ওখানেই আমি সমাধানটা করে ফেলি। এবং যার ফলে হয় কি, লেখালেখি এবং পড়াশোনাটা এই ল্যাপটপ এবং মোবাইল কেন্দ্রিক হওয়ার কারণে, খুব সুপার স্পিড থাকার কারণে আমার মনে হয় যে এতগুলো বই আমি লিখতে পারি। সত্যি। তো সামনের দিনগুলোতে কি ধরনের পরিকল্পনা আছে সায়েন্স ফিকশন নিয়ে বা অন্য কোনো বই নিয়ে? সামনের দিকে আমার দুটো বড় পরিকল্পনা আছে। একটা হচ্ছে আমরা সায়েন্স ফিকশন সিনেমা তৈরির চেষ্টা করছি বাংলাদেশে, যেটা দ্য ইমর্টাল ম্যান নামে একটা আমারই বই। তো এবছর আমরা অলরেডি কার্য স্ক্রিপ্ট রাইটিংয়ের উপর চলছে। পাশাপাশি সায়েন্স ফিকশন নাটকের ক্ষেত্রে আমরা আমাদের সোসাইটি থেকে বিভিন্ন ধরনের অনুদান দেওয়ার মাধ্যমে তৈরি করার চেষ্টা করছি। আর আমার একটা বড় একটা কাজ আছে রাজারবাগের উপরে, নক্ষত্র রাজারবাগ। 1971 সালের 25শে মার্চ পাখানাদা যখন অ্যাটাক করেছিল রাজারবাগে, পুলিশ যে রেসিস্ট করেছিল, এর উপর একটা সিনেমা বানানোর চিন্তা ভাবনা আছে। সেটারও গ্রাউন্ড ওয়ার্কটা আমরা করছি। ডিজিটাল অনেক বড় ব্যানার একটি কাজ, তো অনেকটা এগিয়ে এসেছি, দোয়া করবেন যাতে এই করতে পারি। বাট সর্বোপরি আমি বলবো আমি একজন লেখক, লিখতে চাই, আজীবন লিখতে চাই, চারপাশে সব কিছু নিয়ে, এই দোয়াটাই যেন থাকে। অবশ্যই এরকম দোয়া থাকবে, খুব 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 ভালো প্রত্যাশা থাকবে, অনেক অনেক শুভকামনা থাকবে। আরও একবার অভিনন্দন জানাতে চাই, যেহেতু বাংলা একাডেমিতে আপনি সাহিত্য পুরস্কার পেয়েছেন। খুব ভালো থাকবেন। আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, দর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা বইমেলায় আসবেন, বই কিনবেন এবং বইকে ভালোবাসবেন। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। শুভ সন্ধ্যা।